আমার প্রিয় ছাত্ররা, মাঝখানে কিছুদিন আমি তোমাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসিনি। আমার কিছু অসুবিধার কারণে কিছু তোমাদেরকে বলেও ছিলাম যে আসতে পারবো না কয়েকদিন। আবার একটু দেরি করেই হলো, আবার আমি তোমাদের কাছে নতুন কিছু ভিডিও নিয়ে এসেছি, নতুন পাঠ নিয়ে এসেছি। এর আগে আমরা পূর্ব পাঠের পুনরালোচনাটা তোমাদের সঙ্গে করেছিলাম, তারপরে পাইচিত্র নিয়ে হয়েছিল। আশা করি পাইচিত্রতে তোমাদের কোনো অসুবিধা নেই। এবার আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে মূলদ সংখ্যা। আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মূলদ সংখ্যা। এই মূলদ সংখ্যা কাকে বলে এটা তোমরা একটু নিচু ক্লাসে 7-এও কিছুটা পড়েছিলে। আজকে আমরা মূলদ সংখ্যা নিয়ে বিস্তারিত আলোচনা করব। পরপর দুটো ভিডিওতে আমরা মূলদ সংখ্যার বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা করব। তোমরা সেগুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়বে। তাহলে প্রথম আমরা আসি মূলদ সংখ্যা কাকে বলে। এই মূলদ সংখ্যা কাকে বলে বলার আগে আমাদের জানতে হবে নাম্বার সিস্টেমটা কিভাবে তৈরি হলো। দেখো, একটা বাচ্চা যখন প্রথম বলতে শেখে, প্রথম যে সংখ্যাগুলো শেখে সেগুলো কি? সেগুলো হচ্ছে 1, 2, 3, 4 এই সংখ্যাগুলো। দেখবে বাচ্চারা তো যখন ছোটবেলায় শিখেছো, প্রথমে 1, 2 গুনতে শেখানো হয়। প্রথমে কিন্তু 0 শেখানো হয় না, প্রথমে শেখানো হয় 1, 2, 3, 4 শেখানো। তাহলে এই যে সংখ্যাগুলো তৈরি হলো, এদের নিয়ে আমরা যদি একটা সেট তৈরি করি, তাহলে সেই সেটটাকে চিহ্নিত করা হয় ক্যাপিটাল এন দিয়ে। এটাকে বলা হয় স্বাভাবিক সংখ্যার সেট। ইংরেজিতে বলছে ন্যাচারাল নাম্বার। মানুষ কিন্তু প্রথমেই 1, 2 গুনতে শিখেছিল, প্রথমে 0 গুনতে শিখেনি। অনেক পরে গুনতে শেখার অনেক পরে মানুষ 0 আবিষ্কার করেছিল, সেগুলো তোমরা জানো। যেই 0টা আবিষ্কার হয়ে গেল, সঙ্গে সঙ্গে সংখ্যা তৈরি হলো 0, 1, 2, 3 ডট 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 সংখ্যাগুলো তৈরি হয়ে গেল 0 আবিষ্কারে। এই সংখ্যাগুলো যেই চলে এলো, এই সংখ্যাগুলোর যে সেটটা সেটাকে নাম দেওয়া হলো ডব্লিউ। এই সংখ্যাগুলোকে কি বললো? অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার। তাহলে শুধু একটা সংখ্যা বেড়ে গেল, কে? 0। যেই ন্যাচারাল নাম্বারের সঙ্গে তুমি 0 অ্যাড করে দিলে, সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেল অখণ্ড সংখ্যা। এই অখণ্ড সংখ্যা আসার পর গণিত এগোচ্ছিল, যোগ বিয়োগ গুণ ভাগ বিভিন্ন জিনিস চলছিল তাদের নিয়মে। করতে করতে এক সময় দেখা গেল 5 থেকে 3 বাদ দেওয়া যায়, কিন্তু 3 থেকে 5 বাদ দেওয়া যাচ্ছে না। তখন প্রাথমিকভাবে বলা হলো না, বড় থেকে ছোট বাদ দেওয়া যায়, কিন্তু ছোট থেকে বড় বাদ দেওয়া যায় না। কিন্তু কিছু লোক নাছোড়বান্দা, তারা দেখলেন কেন যাওয়া যাবে না। আমি সামনে 3 পা গেলাম, তারপরে যে 5 পা বেরিয়ে গেলাম। 3 পা যাওয়াটা যদি 3 হয়, তাহলে 5 পা পেছন দিকে চলে আসে, সেটা -5। তাহলে বাস্তবে আমি 3 পা গিয়ে 5 পা পিছোতে পারছি। তাহলে অঙ্কে কেন আমি 3 থেকে 5 বিয়োগ করতে পারবো না? তখন ম্যাথমেটিশিয়ানরা অনেক চিন্তা ভাবনা করে একটা নতুন ধরনের সংখ্যা তৈরি করলেন, ঋণাত্মক সংখ্যা। কি সংখ্যা তৈরি করলেন? ঋণাত্মক সংখ্যা। তাহলে আমাদের সংখ্যার সংখ্যা অনেক বড় হয়ে গেল। কিরম এলো? আরো কিছু সংখ্যা এলো, ডট 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 -2, -1, 0, 1, 2, 3 ডট 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 সংখ্যা অনেক বেড়ে গেল। এই যে সংখ্যা এই সেটটার নাম দেওয়া হলো জেড। এটাকে বলা হলো পূর্ণ সংখ্যা। খেয়াল করো, অনেকেরই একটা ধারণা থাকে পূর্ণ সংখ্যা আর অখণ্ড সংখ্যার মধ্যে কোনো তফাৎ নেই। হ্যাঁ, পূর্ণ সংখ্যা আর অখণ্ড সংখ্যার মধ্যে একটা তফাৎ আছে, বিরাট তফাৎ। কি বলতো? পূর্ণ সংখ্যাটা কিন্তু ঋণাত্মক হতে পারে, কিন্তু অখণ্ড সংখ্যারা 0 অথবা ধনাত্মক। কোন ঋণাত্মক অখণ্ড সংখ্যা নেই। আরো একটা পার্থক্য কি? ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা কি বললে তুমি বলতে পারবে 0, কিন্তু ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কি কেউ বলতে পারবে না। এগুলো এদের মধ্যে পার্থক্য, এগুলোই আমরা এখানে শিখব। এটাকে পূর্ণ সংখ্যার সেট
বা বলা হলো ইন্টিজার্স। কি বলা হলো? ইন্টিজার্স। এটাকে জেড দিয়ে চিহ্নিত করা হলো। এরপরে এক ধরনের সংখ্যা বেরোলো মানুষ যখন নাকি ভাগ শিখলো, যে 15কে 3 দিয়ে ভাগ করছে 5 হয়ে যাচ্ছে, 15কে 5 দিয়ে ভাগ করছে 3 হয়ে যাচ্ছে, 20কে 2 দিয়ে ভাগ করছে 10 হয়ে যাচ্ছে। কিন্তু 20কে যেই 3 দিয়ে ভাগ করছে, যা ভাগ করা যাচ্ছে না। প্রাথমিকভাবে গণিত বললো যে না, বিভাজ্য না হলে ভাগ করা যাবে না, 20কে 3 দিয়ে ভাগ করা যাবে না। কিন্তু কিছু লোক দেখালেন কেন যাবে না। আমি একটা 20 ফুট লম্বা একটা দণ্ড নিলাম, নিয়ে তো আমি থেকে সমান 3টে টুকরো করতে পারছি। তাহলে 20 ফুট লম্বা একটা যদি দণ্ড থাকে, তাকে আমি সমান 3টে টুকরো করতে পারছি, কিন্তু আমি 20কে 3 দিয়ে ভাগ করতে পারছি না কেন? তাহলে এই সমস্যা সমাধান করার জন্য যে সংখ্যাগুলো তৈরি হলো তাকে বলা হলো মূলদ সংখ্যা, ভগ্নাংশ। মূলদ সংখ্যার তৈরি হলো। মূলদ সংখ্যা কাকে বলছে? মূলদ সংখ্যার সেটটাকে আমরা কি দিয়ে চিহ্নিত করি? কিউ দিয়ে। কিউ দিয়ে, রেশনাল নাম্বার বা কিউ দিয়ে। মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি হলো? এটা হলো মূলদ সংখ্যার সেট বা রেশনাল নাম্বার। রেশনাল নাম্বারের ডেফিনেশন কিভাবে দেওয়া হলো খেয়াল করে দেখো। ডেফিনেশন খুব ইম্পর্টেন্ট সব জিনিসের। এর ডেফিনেশন কি হলো? সংজ্ঞা। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি আর কিউ দুটো শর্ত মেনে চলছে। কি কি? যেখানে পি এবং কিউ হলো পূর্ণ সংখ্যা, এ দুটোকে পূর্ণ সংখ্যা হতে হবে, এবং নাম্বার 2 হচ্ছে কিউ নট ইকুয়াল টু 0। কিউ নট ইকুয়াল টু 0 হতে হবে। তুমি হয়তো অন্য অনেক বইয়ে এরকম একটা সংজ্ঞা পাবে, 3 নম্বর একটা শর্ত পাবে। কি? যে পি এবং কিউ পরস্পর মৌলিক। পি এবং কিউ পরস্পর মৌলিক, এরকম একটা শর্ত পাবে। হ্যাঁ, এই ডেফিনেশনটা ছিল অনেক আগে, আমরা যখন ছোটবেলায়, তখন সংজ্ঞায় 34টিও একটা শর্ত ছিল, কিন্তু সেই তৃতীয় শর্তটা বর্তমানে আর নেই। তাহলে এই সংজ্ঞা হলো এটা, পি কিউ পূর্ণ সংখ্যা, এবং আমরা ছোটবেলায় শিখেছি কিউ গ্রেটার দ্যান 0, অর্থাৎ কিউটা নেগেটিভ হয় না। কিন্তু বর্তমানে দেখা গেছে ওই শর্তটা অপ্রয়োজনীয়, অর্থাৎ কিউটা যদি 0 নেগেটিভ হয়, মূলদ সংখ্যা হতে কোনো অসুবিধে নেই। পি কিউ যদি পরস্পর মৌলিক না হয়, কো প্রাইম, পরস্পর মৌলিক ইংরেজিতে বলছে কো প্রাইম, যদি না হয় তাহলে মূলদ সংখ্যা হতে কোনো অসুবিধা নেই। তাহলে এই হলো মূলদ সংখ্যার ধর্ম। যেমন উদাহরণ যদি বলো, ধরো 3/7, এটা মূলদ সংখ্যা। 3/-7, এটাও মূলদ সংখ্যা। -3/7, এটাও মূলদ সংখ্যা। 4/8, এটাও মূলদ সংখ্যা। 1/2, এটাও মূলদ সংখ্যা। কিন্তু 3/0 এটা মূলদ নয়। 3/0টা কিন্তু মূলদ নয়, কারণ নিচে 0 হবে না। তুমি বললে স্যার 3 পূর্ণ 1/2 বাই 5 পূর্ণ 3/6, এটা কি মূলদ সংখ্যা হবে? উত্তর হবে হ্যাঁ। বলে কেন হবে? পি আর কিউ তো পূর্ণ সংখ্যা হয়নি। হয়নি তো কি আছে? আমার সংজ্ঞা কি বলেছে? এই আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ তারা এই আকারে নাও থাকতে পারে, কিন্তু তাদেরকে ওই আকারে প্রকাশ করা যেতে পারে। যাক, এটাকে কি আমরা প্রকাশ করতে পারবো না? 2 আর 6 লসাগু 6, ওপর নিচে 6 দিয়ে গুণ করে দিচ্ছি। 6 দিয়ে গুণ করলে এটা 3/6 7 2, 6 দিয়ে গুণ করলে এটা হয়ে গেল 21। 6 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 5 6 30, 33/6 বাই 33। তাহলে এটাকে তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে। যাকে প্রকাশ করা যায়, কথাটা খেয়াল করে দেখো, প্রকাশ করা যায়।
অর্থাৎ সেটা ওই ফরম্যাটে নাও থাকতে পারে, কিন্তু তাকে যদি প্রকাশ করা যায় তাহলেই সেটা মূলদ সংখ্যা হয়ে গেল। যেমন আবৃত দশমিক, তাকে এরকম আকারে আমরা প্রকাশ করতে পারি। তাই আবৃত দশমিক হলো মূলদ সংখ্যা। বুঝে গেছি? যাদেরকে এই আকারে প্রকাশ করা যায়। বুঝে গেছে মূলদ সংখ্যা কাকে বলে, কিরকম আকার থাকে? পি বাই কিউ, যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ গ্রেটার দেন কিউ নট ইজ ইকুয়াল টু 0, এই আকারে যাকে প্রকাশ করা যায় তারাই হচ্ছে মূলদ সংখ্যা। ছাত্ররা, এবার দেখো আমি তোমাদের কতগুলো নতুন টার্ম বলব। যেমন দেখো বলছে বিনিময় নিয়ম, এগুলো তোমরা 7-এ পড়েছো কিছুটা। বিনিময় নিয়ম কি বলছি? এই যে তোমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই যে অপারেশন গুলো শিখলে, এই অপারেশন গুলোকে আমরা ম্যাথমেটিক্সের ভাষায় বলে থাকি বাইনারি অপারেশন। অর্থাৎ কোন একটা দলের দুটো পদের মধ্যে যে সম্পর্ক, এরকম অপারেশন অনেক রকম হতে পারে। নর্মাল যেগুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ আমরা জানি, এরকম বর্গমূল হতে পারে, অনেক রকম হতে পারে। সেটা তোমাকে যেভাবে বলা থাকবে সেইভাবে। এই সব অপারেশন গুলোকে আমরা কি করি, ম্যাথমেটিক্স অনেক সময় অদ্ভুত চিহ্ন দিয়ে প্রকাশ করি। বিনিময় নিয়ম কি বলছে? ধরো এদের মধ্যে এরকম কিছু একটা সম্পর্ক আছে, অপারেশন আছে। এই যে যোগ, এটা একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, গুণ একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, ভাগ একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, বিয়োগ একটা ম্যাথমেটিক্যাল অপারেশন, বর্গমূল এটা ম্যাথমেটিক্যাল অপারেশন। এই ম্যাথমেটিক্যাল অপারেশন গুলোকে এরকম আমরা ধরো একটা স্টার দিয়ে, বিনিময় নিয়ম আমি ধরো স্টার এইটা দিয়ে চিহ্নিত করছি। এটা এই স্টারের জায়গায় যোগ বসতে পারে, স্টারের জায়গায় বিয়োগ বসতে পারে, স্টারের জায়গায় গুণ বসতে পারে, স্টারের জায়গায় ভাগ বসতে পারে, বা অন্য কিছু বসতে পারে। যেভাবে হোক কিছু একটা বলা হয়েছে। বিনিময় নিয়ম কি বলছে? যদি দেখা যায় এ স্টার বি ইজ ইকুয়াল টু বি স্টার এ, তখন আমরা বলি হলে স্টার কে বা স্টার বিনিময় নিয়ম মেনে চলে বলা হয়। স্টারটা বিনিময় নিয়ম মেনে চলে এটা বলা হয়। যেমন দেখো আমি স্টারের জায়গায় যদি যোগ বসাই, দেখো 5 যোগ 3 যা হয়, 3 যোগ 5ও তাই হয়। 7 যোগ 3 যা হয়, 3 যোগ 7ও তাই হয়। 10 যোগ 11 যা হয়, 11 যোগ 10ও তাই হয়। তোমাকে যদি বলি আমি এমন দুটো সংখ্যা বলো, যে এ আর বি বলো, এমন দুটো সংখ্যা যে এ প্লাস বি নট ইজ ইকুয়াল টু বি প্লাস এ, এরকম সংখ্যা বলতে বলি, তুমি কি বলতে পারবে? পারবে না, কারণ এরকম সংখ্যা হয় না। অর্থাৎ এগুলো এরকম হলে এ ও বি অনির্ণেয় হয়ে যাবে, কারণ এরকম কোনো এ আর বি পাওয়া যাবে না যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ হবে, যেখানে এ আর বি আমরা যে সংখ্যাগুলো দেখেছি, অর্থাৎ মূলদ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, বা এর ক্ষেত্রে তুমি এরকম পাবে না। এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ হচ্ছে না, এরকম জিনিস পাবে না। তাহলে এরকম যদি হয়, তাহলে দেখো আমরা কি বলি, এটা থেকে কি বলি, যোগ নিয়মটি বিনিময় নিয়ম মেনে চলে। এটা বিনিময় নিয়ম মেনে চলে, এটা বলা হয়ে থাকে। কিন্তু দেখো বিয়োগের ক্ষেত্রে কি হবে? 5 বিয়োগ 3 আর 3 বিয়োগ 5 দুটো কি সমান হয়? হয় না, কারণ 5 বিয়োগ 3 হচ্ছে 2 আর 3 বিয়োগ 5 হচ্ছে -2। তাহলে 5 বিয়োগ 3 নট ইজ ইকুয়াল টু 3 বিয়োগ 5। সুতরাং চিহ্ন বিয়োগ বিনিময় নিয়ম
মানে না। বিয়োগ প্রক্রিয়াটা বিনিময় নিয়ম মানে না। ঠিক একই রকম ভাবে গুণটা ভাবো, গুণ ভাবো 5 গুণ 3 15, 3 গুণ 5 15, 7 গুণ 3 21, 3 গুণ 7 21, 10 গুণ 11 যা, 11 গুণ 10 তাই। তার মানে কি গুণ নিয়মটি বিনিময় নিয়ম মেনে চলে, যোগ মানে, গুণ মানে, বিয়োগ মানে না। এবার দেখা যাক ভাগে কি হয়। ভাগে কি হয়, ধরো 15 ভাগ 3 কত হয়ে গেল 5, কিন্তু 3 ভাগ 15 করলে কি পাচ্ছি 1/5। তার মানে কি হলো 15 ভাগ 3 ভাগ 3 নট ইজ ইকুয়াল টু 3 ভাগ 15। তার মানে ভাগ চিহ্নটি, নিয়মটি বিনিময় নিয়ম মানে না। এইরকম ভাবে আমাদের এই বিনিময় নিয়মটা পরীক্ষা করতে হয়। এগুলো তোমরা জানো, 7-এ পড়েছো। এটাকে বলে বিনিময় নিয়ম, বা ইংরেজিতে বলছে কমিউটেটিভ ল। বিনিময় নিয়ম বা কমিউটেটিভ ল। ক্লিয়ার ছাত্ররা? এবার যে নিয়মটা আমি নিয়ে এলাম সেটাকে বলা হয় সংযোগ নিয়ম। আবারও আমরা যে ম্যাথমেটিক্যাল অপারেশন গুলোকে স্টার দিয়ে চিহ্নিত করব। সংযোগ নিয়ম কি বলেছে? এ স্টার বি স্টার সি ইজ ইকুয়াল টু এ স্টার বি স্টার সি হলে কি বলবো? স্টার এই প্রক্রিয়াটি সংযোগ নিয়ম মেনে চলে। এটাকে বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এটা বলা হয়, সংযোগ নিয়ম মেনে চলে বলা হয়। এই স্টারের জায়গায় যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে, ভাগ হতে পারে। তা তোমাদের যদি এগুলো খুব সহজ, কিন্তু ধরো তোমাকে আমি বললাম 5 যোগ 8 যোগ 3, আর দেখেছো ব্র্যাকেটটা সরে এসছে, তার মানে 5 যোগ 8 ব্র্যাকেটটা এখান থেকে এখানে সরে এলো, যোগ 3, এগুলো সমান কিনা? আমরা জানি এটা সমান, কারণ এটা হচ্ছে 11 যোগ 5 16, এখানে হচ্ছে 13 যোগ 3 16। 5 গুণ 8 গুণ 3, 3 8 24, 5 24 120। আবার দেখো 5 গুণ 8 গুণ 3 যদি করি, ব্র্যাকেটটা সরিয়ে দিই, 5 8 40, 3 40 120 সমান। তার মানে কি যোগটা অ্যাসোসিয়েটিভ নিয়ম মানে, গুণটা অ্যাসোসিয়েটিভ নিয়ম মানে। কিন্তু ভাবো এইটা যদি 5 বিয়োগ 8 বিয়োগ 3 করতাম, আর 5 বিয়োগ 8 বিয়োগ 3 করতাম, নিজেরা খুব সহজ করে দেখো। 8 বিয়োগ 3 হলো 5, তাহলে 5 বিয়োগ 5 বাঁ দিকটা হয়ে গেল 0, ডান দিকটা কি হয়ে গেল? 8 বিয়োগ 5 হলো -3, তার মানে -6 হয়ে গেল। তার মানে এরা দুজন সমান হলো না, তার মানে বিয়োগটা অ্যাসোসিয়েটিভ না। ঠিক একই রকম ভাগের ক্ষেত্রে ভাবো, 5 ভাগ 8 ভাগ 3, যে কোনো সংখ্যা নিয়ে তোমরা দেখতে পারো সংখ্যাগুলো অসমান নেই। আবার দেখো 5 ভাগ 8 ভাগ 3, এটা যদি হিসাব করে এটা হলো 5 ভাগ 8 3, তার মানে 5 গুণ 3 8, তার মানে কত হলো 15/8। এটা যদি হিসাব করে এটা হলো 5 8 ভাগ 3, তার মানে কত 5 8 গুণ 1 3, তার মানে 5/24। দেখো 5/24 15/8, নিশ্চয়ই সমান নয়, তার মানে এরা অসমান। তার মানে ভাগটাও সংযোগ নিয়ম মেনে চলে না। তাহলে সংযোগ নিয়ম মানে কারা? সংযোগ নিয়ম মানে কারা? যোগ আর গুণ। সংযোগ নিয়ম
মেনে চলছে, যোগ আর গুণ, এ মানছে না, এ মানছে না। এই হলো ধর্ম, এরম ভাবে পরীক্ষা করে। ক্লিয়ার? ছাত্ররা, নেক্সট যে ধর্মটা আমরা পরে দেখব সেটা হচ্ছে একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট, এটা তোমাদের বইয়ে নেই, এই প্রসঙ্গে আমি বলে দিচ্ছি। এটা মানেটা কি? এটা মানে হচ্ছে যদি এমন একটি সংখ্যা পাওয়া যায়, এমন একটি সংখ্যা পাওয়া যায়, ধরি এ, সংখ্যাটা হয়ে গেল এ, যে সংখ্যাটা পেলাম সেটা হলো এ, যেখানে এক্স স্টার এ বা সে এক্স এর সঙ্গে স্টার করলে ইজুকাল টু এ স্টার এক্স ইজুকাল টু কত হয়ে যাবে? এক্স হয়ে যাবে। তাহলে এ কে, যেখানে সকল সংখ্যা, এখানে লিখতে ভুলে গেছি, এক্স এর জন্য এ এমন একটা পেয়েছি যে কোনো সংখ্যা তুমি এক্স দাও, এক্স স্টার এ করবো, এ স্টার এক্স করবো, এক্স পাবো। তাহলে এ কে স্টার এর একসম উপাদান বলে। একসম উপাদান, স্টারের একসম উপাদান বলে। যেমন দেখো যোগের ক্ষেত্রে, স্টার যদি যোগ নিই, আমরা যদি সংখ্যা যোগের ক্ষেত্রে 0 হলো একসম উপাদান। কেন? দেখো 5 যোগ 0 ইজুকাল টু 0 যোগ 5 ইজুকাল টু 5, 8 যোগ 0 0 যোগ 8 ইজুকাল টু 8, যা নেবে। ধরো 15 যোগ 0 ইজুকাল টু 0 যোগ 15 ইজুকাল টু 15 হয়ে যাচ্ছে। তাহলে যোগের ক্ষেত্রে একসম উপাদানকে, আইডেন্টিটি এলিমেন্টকে 0 হলো যোগের ক্ষেত্রে আইডেন্টিটি এলিমেন্ট। গুণের ক্ষেত্রে 1 হলো একসম উপাদান। 1 কেন? 5 গুণ 1 করো, 1 গুণ 5 করো, দেখো 5 পাবে। 8 গুণ 1 করো, 1 গুণ 8 করো, দেখো 8 পাবে। 15 গুণ 1 করো, 1 গুণ 15 করো, দেখো 15 পাবে। তাহলে যোগের ক্ষেত্রে একসম উপাদান হচ্ছে 0, আর গুণের ক্ষেত্রে একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1। কিন্তু বিয়োগ বা ভাগের ক্ষেত্রে কোনো একসম উপাদান নেই। কেন বলো তো? কারণ একসম উপাদান থাকতে গেলে দেখো এটাকে কমিউটেটিভ হতে হবে, এক্স স্টার এ ইজুকাল টু এ স্টার এক্স হতে হবে। কিন্তু বিয়োগ আর ভাগ তো কমিউটেটিভ না, ফলে ওরা যেহেতু এটা হচ্ছে না, তাই সেই ক্ষেত্রে এটা হওয়ার চান্স নেই। বিয়োগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে এরকম কোনো একসম উপাদান পাবে না। বোঝা গেল? ছাত্ররা, নেক্সট যে ধর্মটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিপরীত উপাদান বা ইনভার্স এলিমেন্ট। এটাও তোমার বইয়ে নেই। বিপরীত উপাদান বা ইনভার্স এলিমেন্ট কি বলছে? স্টার এর সাপেক্ষে একসম উপাদান, আমি ধরে নিলাম আই, আইডেন্টিটি এলিমেন্ট, তো তাই আমি এটাকে আই ধরে নিলাম। আই হলে যদি এক্স স্টার ওয়াই ইজুকাল টু ওয়াই স্টার এক্স ইজুকাল টু আই হয়, তাহলে
স্টারের সাপেক্ষে এক্স কে ওয়াই এর ও ওয়াই কে এক্স এর বিপরীত উপাদান বলে। এক্স কে ওয়াই এর আর ওয়াই কে এক্স এর বিপরীত উপাদান বলা হয়ে থাকে। তাহলে দেখো, বিপরীত উপাদান থাকতে গেলে খুব ইম্পর্টেন্ট কি নোট বলো তো? খুব ইম্পর্টেন্ট হচ্ছে একসম উপাদান থাকতে হবে। যেসব অপারেশনের ক্ষেত্রে একসম উপাদান আছে একমাত্র তাদের ক্ষেত্রেই বিপরীত উপাদান থাকতে পারে। বিপরীত উপাদান থাকতে গেলে একসম উপাদান থাকতেই হবে, আইডেন্টিটি এলিমেন্ট থাকতেই হবে। এবার এই ব্যাপারটা কিরম দেখো, যোগের ক্ষেত্রে স্টারের বদলে যদি আমি যোগ নিই, যোগের সাপেক্ষে একসম উপাদান কত ছিল? 0। একসম উপাদান কে ছিল? 0। এইবার দেখো, 5 যোগ -5 ইজুকাল টু -5 যোগ 5 ইজুকাল টু দেখো 0 হয়ে গেল, আই হয়ে গেল। 2/3 যোগ -2/3 ইজুকাল টু দেখো -2/3 যোগ 2/3 ইজুকাল টু একসম উপাদান হচ্ছে। তার মানে কি? 5 এর বিপরীত হচ্ছে -5, 2/3 এর বিপরীত হচ্ছে -2/3, 7 এর বিপরীত হবে -7, 1/2/3 এর বিপরীত হবে -1/2/3, -4 এর বিপরীত হবে +4। কার সাপেক্ষে? যোগের সাপেক্ষে। এইটা অপারেশনটা খুব ইম্পর্টেন্ট। অপারেশন আছে, যোগ নিচ্ছ না, গুণ নিচ্ছ না, বিয়োগ নিচ্ছ না, ভাগ নিচ্ছ, তার সাপেক্ষে এগুলো পাল্টে যায়। তাহলে বোঝা গেল এটা যোগের সাপেক্ষে বলে জাস্ট নেগেটিভটা বোঝায়। এবার ভাবো, এটা যদি গুণ বলতাম, গুণের সাপেক্ষে একসম উপাদান কি হয়ে যাচ্ছে? 1। যেই 1 হয়ে যাচ্ছে দেখো, 5 গুণ 1/5 ইজুকাল টু 1/5 গুণ 5 ইজুকাল টু 1 হয়ে যাচ্ছে। 5 গুণ 1/5 আর 1/5 গুণ 5 দুটোই হয়ে যাচ্ছে 1, একসম উপাদান। 2/3 গুণ 3/2, 3/2 গুণ 2/3, দেখো এটা কত হয়ে গেল? 1। তাহলে 5 এর বিপরীত হয়ে গেল 1/5, 2/3 এর বিপরীত হয়ে গেল 3/2। অনন্যক বলি যেটাকে, আমরা যেটাকে অনন্যক বলে পড়ি সেটাই হচ্ছে গুণের সাপেক্ষে বিপরীত উপাদান বা ইনভার্স এলিমেন্ট। খেয়াল করে দেখো, যোগের সাপেক্ষে সবার ইনভার্স ছিল, 0-রও ছিল, 1-এরও ছিল। 1-এর হচ্ছে 1 -1, 0-এর হচ্ছে 0, 5-এর হচ্ছে -5। কিন্তু গুণের সাপেক্ষে দেখো 0-র কোনো বিপরীত উপাদান নেই, কারণ 0 ইন্টু কিছু করি তুমি 1 পাবে না। আমরা পড়েছি ছোটবেলায় যে 0-র কোনো অনন্য নেই। তাহলে একসম উপাদান কার নেই? গুণের সাপেক্ষে। তুমি বলে স্যার ভাগ আর বিয়োগের ক্ষেত্রে কি হবে? ভাগ আর বিয়োগের আগে একটু আগে আমরা দেখেছি কোনো একসম উপাদানই নেই, ফলে ইনভার্স বা বিপরীত থাকার প্রশ্নই নেই, কারণ ওটা হতে গেলে আগে একসম উপাদান থাকতে হবে। তার মানে এই ব্যাপারটা আমরা দেখি মূলত যোগ আর গুণের ক্ষেত্রে। বিয়োগ আর ভাগের ক্ষেত্রে একসম উপাদান নেই বলে ইনভার্সও থাকে না। বোঝা গেল? ছাত্ররা, এরপর যে নিয়মটা আসবে এটাও তোমরা ক্লাস 7-এ শিখেছো, সেটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। ইংরেজিতে বলছে ডিস্ট্রিবিউটিভ ল। ডিস্ট্রিবিউটিভ ল, বিচ্ছেদ নিয়ম, ডিস্ট্রিবিউটিভ ল।
এই ডিস্ট্রিবিউটিভ ল করতে গেলে তোমার দুটো অপারেশন লাগে। সে দুটো হতে পারে, দুটো যোগ হতে পারে, দুটোই গুণ হতে পারে, দুটোই ভাগ হতে পারে, দুটোই বিয়োগ হতে পারে, একটা যোগ একটা গুণ হতে পারে, একটা যোগ একটা বিয়োগ হতে পারে। অর্থাৎ একা একা হয় না, এখানে দুটো অপারেশন লাগে। তাহলে সেই জন্য আমি এখানে দুটো অপারেশন দিয়ে এটার সংজ্ঞাটা বলবো, তারপর কয়েকটা উদাহরণ দেখাবো। ধরি স্টার একটা অপারেশন ও প্লাস দুটি গাণিতিক প্রক্রিয়া। যদি এ স্টার বি প্লাস সি, এ স্টার বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ স্টার বি প্লাস এ স্টার সি হয়, যদি এ স্টার বি ইজ ইকুয়াল টু এটা হয়, তাহলে বলা হয় স্টার, দেখো স্টার যেটা ব্র্যাকেটে বাইরে আছে সেইটা প্লাস এর উপর, আচ্ছা স্টারটা প্লাসের কোন দিকে আছে? বাঁ দিকে। এই যে বলে বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলে, বাম বিচ্ছেদ নিয়ম মেনে চলে। স্টারটা কিন্তু প্লাসের বাঁ দিকে আছে। এক নম্বর। দু নম্বর কি বলছি, যদি বি প্লাস সি স্টার এ, স্টারটার ডান দিকে আছে, ইজ ইকুয়াল টু বি স্টার এ প্লাস সি স্টার এ হয়, ডান দিকে আছে বলে স্টার যে ব্র্যাকেটের বাইরে থাকবে সে ডিস্ট্রিবিউটিভ যে ব্র্যাকেটের ভেতরে আছে তার উপর, স্টার প্লাস এর উপর ডান বিচ্ছেদ নিয়ম মেনে চলে। ডান বিচ্ছেদ নিয়ম, এটা ইংরেজিতে বলছে রাইট ডিস্ট্রিবিউটিভ ল। এটাকে কি বলছে? লেফট ডিস্ট্রিবিউটিভ ল। এটা লেফট ডিস্ট্রিবিউটিভ, এটা হচ্ছে রাইট ডিস্ট্রিবিউটিভ। মনে রাখবে নর্মালি ডিস্ট্রিবিউটিভ বলতে লেফট ডিস্ট্রিবিউটিভ বোঝায়। যখন তোমায় লেফট বা রাইট কোনোটাই মেনশন করবে না, শুধু ডিস্ট্রিবিউটিভ বলবে, তখন আমরা লেফট ডিস্ট্রিবিউটিভটা বুঝবো। তাহলে ব্যাপারটা কেমন? এবার আমরা কয়েকটা উদাহরণের সাহায্যে দেখি এটা ব্যাপারটা কেমন। তোমরা দেখেছো সেভেনে, আমি দু একটা উদাহরণ দেখাবো। যেমন দেখো 5 যোগ 3 গুণ 6, ব্র্যাকেটের বাইরে প্লাস আছে, 5 যোগ 3, এই গুণটা ব্র্যাকেটের বাইরে চলে আসবে, খেয়াল করে দেখো 5 যোগ 6। আগের ধর্মটা যদি দেখো ভালো করে দেখো, এ স্টার বি প্লাস সি ইজ ইকুয়াল টু এ স্টার বি প্লাস এ স্টার সি। এটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, লেফট ডিস্ট্রিবিউটিভ। তাহলে এইটা হতে গেলে স্টারের জায়গায় প্লাস বসেছে, প্লাসের জায়গায় ইন্টু বসেছে, তাহলে এখানে স্টারের জায়গায় প্লাস বসবে, প্লাসের জায়গায় ইন্টু বসবে, বসিয়ে দেবে। এই দুটো কি সমান হয়? উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে না। কারণ এখানে হচ্ছে 3 4 18 5 23, এখানে 5 আর 3 8, 5 আর 6 11, 8 11 88, এটা 23, এটা 88, হয় না? সুতরাং প্লাস
ইনটু এর উপর লেফট ডিস্ট্রিবিউটিভ নয়, আমি সংক্ষেপে লিখলাম এলডি, মানে লেফট ডিস্ট্রিবিউটিভ নয়। প্রশ্ন যেটা কি রাইট ডিস্ট্রিবিউটিভ হবে, অর্থাৎ 3 ইন্টু 6 যোগ 5 ইজ ইকুয়াল টু, রাইট ডিস্ট্রিবিউটিভ কি ছিল, বি প্লাস সি স্টার এ ইজ ইকুয়াল টু বি স্টার এ প্লাস সি স্টার, এটা রাইট ডিস্ট্রিবিউটিভ। তাহলে 3 প্লাস 5 ইন্টু 6 প্লাস 5 হতে হবে, কিন্তু এটা কি হচ্ছে, উত্তর হচ্ছে না, ওটাও হচ্ছে না। কেন, ডান দিকটা হচ্ছে 23, বাম দিকটা হয়ে যাচ্ছে 8 11 88, এটা 3 5 15 আর 5 আর 3 8, আর এখানে হচ্ছে 5 আর 6 11, 8 আর 11 যোগ করলে 8 আর 11 গুণ করলে 88, এটা হচ্ছে না। তার মানে এর উপর লেফট ডিস্ট্রিবিউটিভও না, রাইট ডিস্ট্রিবিউটিভও না, যোগ গুণের উপর। আচ্ছা, যোগ যোগের উপর হয় কি, অর্থাৎ 5 যোগ 6 যোগ 3 ইজুকাল টু, অর্থাৎ দেখো আমি স্টারের জায়গায় যোগ বসিয়েছি, যোগের জায়গায় তো যোগ বসিয়েছি, তাহলে 5 যোগ 6 যোগ 5 যোগ 3 হয় কি, উত্তর হচ্ছে না, কারণ বাঁ দিকটা হচ্ছে 14, ডান দিকটা হচ্ছে 11 8 19, তার মানে এটাও হয় না। তার মানে যোগ যোগের উপর লেফট ডিস্ট্রিবিউটিভ নয়। একইভাবে যোগ যোগের উপর রাইট ডিস্ট্রিবিউটিভ কিনা সেটাও তোমরা পরীক্ষা করতে পারো। তাহলে স্যার এতক্ষণ পর্যন্ত যা দেখছি সবগুলোই তো হচ্ছে না, তাহলে হচ্ছে এরকম কোনো ঘটনা আছে, উত্তর হচ্ছে হ্যাঁ। ধরো 5 গুণ 6 যোগ 3 করলাম, 5 গুণ 6 যোগ 3, দেখো 5 গুণ 6 যোগ 5 গুণ 3, এটা কিন্তু সমান হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। দেখো 6 3 9, 5 9 45, 5 6 30, 3 5 15, যোগ করলে 45। তার মানে কি হলো, গুণ যোগের উপর লেফট ডিস্ট্রিবিউটিভ। রাইট ডিস্ট্রিবিউটিভ কিনা নিজেরা পরীক্ষা করবে। আর একটা মজার জিনিস দেখো, 5 ভাগ 6 যোগ 3, 5 ভাগ 6 যোগ 3 নট ইজুকাল টু 5 ভাগ 6 যোগ 5 ভাগ 3, তোমরা করে দেখতে পারো। এটা 6 আর 3 9, এটা হলো 5 এর 9, এটা হলো 5/6, এটা হলো 5/3, যোগ করলে 5 এর 9 তুমি পাবে না, কারণ হরে 6 লসাগু হচ্ছে। তার মানে এই দুটো সমান নয়, অর্থাৎ ভাগ যোগের ওপর লেফট ডিস্ট্রিবিউটিভ না। কিন্তু দেখো 6 যোগ 3 ভাগ 5 ইজুকাল টু কিন্তু 6 ভাগ 5 যোগ 3 ভাগ 5 করলে সমান পাচ্ছি। তার মানে কি হচ্ছে, ভাগটা যোগের ওপর লেফট ডিস্ট্রিবিউটিভ না, কিন্তু ভাগটা যোগের ওপর রাইট ডিস্ট্রিবিউটিভ। তাহলে এইভাবে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি গুলো চেক করি। তাহলে আজকে আমরা এই প্রপার্টি গুলো কিভাবে চেক করে সেটা শুধু দেখালাম। কি কি দেখালাম, কি কি প্রপার্টি দেখালাম, রিফ্লেক্সিভ বা কমিউটেটিভ, ট্রানজিটিভ, ডিস্ট্রিবিউটিভ, আইডেন্টিটি এলিমেন্ট আর ইনভার্স। আমাদের নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী অংশ পড়ব। এই ভিডিওটা বারবার দেখবে, বোঝার চেষ্টা করবে, নিজেরা উদাহরণ তৈরি করার চেষ্টা করবে। এই 5 6 7 জায়গায় অন্য সংখ্যা বসাবে নিজের ইচ্ছে মতো, সংখ্যা ধনাত্মক ঋণাত্মক বিভিন্ন রকম মিলিয়ে নিয়ে দেখবে এটা হচ্ছে কিনা, এভাবে এগুলো পড়তে হয়। ঠিক আছে, তাহলে ভিডিওটা ভালো করে দেখো, আমরা পরের ভিডিও নিয়ে পরে আসছি। বাই বাই।